অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত কূটনৈতিক সদস্য, উপস্থিত সাংবাদিক ভাইরা এবং সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটি বেশ সুন্দর দিন। বৃষ্টি হচ্ছে, কারোর জন্য সুবিধা, কারোর জন্য অসুবিধা। হয়তো বৃষ্টি না থাকলে আমাদের আজকের এই অনুষ্ঠানটি হয়তো আরো অনেক সুন্দর হতো, আমরা আরো অনেক মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানে পেতাম। সকল উপস্থিতিবৃন্দ, আমার পূর্বে যে সকল বক্তব্য রেখে গিয়েছেন, ওনারা সিলেট সিটি কর্পোরেশনের অথবা সামগ্রিকভাবে সিলেট জেলার বিভিন্ন বিষয়ে ওনারা আলাপ করেছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা সরকার গঠন করার পূর্বে নির্বাচনী প্রচারণ অভিযানের সময় আমরা আমাদের ম্যানিফেস্টো এবং নির্বাচনী বক্তব্যে অনেকগুলো কথা বলেছিলাম। যেমন একটি কথা বলেছিলাম যে সমগ্র বাংলাদেশে যেই সমস্যাটি আছে, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা সহ সিলেট বিভাগেও এই সমস্যাটিতে আছে। প্রথমে যেই কথা দিয়ে শুরু করেছি যে বৃষ্টি হচ্ছে আজকে, এই বৃষ্টির কারণে আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আসছি শহরের দিকে, বৃষ্টির কারণে দেখেছি বিভিন্ন জায়গায় একটু একটু করে পানি জমে গিয়েছে, এবং বৃষ্টি যদি আর একটু বেশি হয় হয়তো এরই ভিতরে অনেক জায়গা আছে যেখানে কিছু জলাবদ্ধতাও তৈরি হয়েছে। এরই ভিতরে আমরা দেখেছি পাহাড়ি ঢল, অতিবৃষ্টি সবকিছু মিলিয়ে সুনামগঞ্জ এলাকার বিরাট একটি অংশে কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ ছাড়াও আরও যেগুলো হাওর অঞ্চল আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, ময়মনসিংহের ওদিকে আছে, এরকম অনেকগুলো জেলায় এরই ভিতরে বিভিন্ন জায়গায় কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো তো আছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। যাই হোক, আমরা দেখেছি অতিবৃষ্টির কারণে জলবদ্ধতা। এই সকল বিষয়কে বিবেচনা করে এর আগে সবচেয়ে প্রথমে খুব সম্ভবত সচিব সাহেব উনি সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের পানির চাহিদা পূরণ করতে গিয়ে একটি কথা বলেছেন যে পরিমাণ চাহিদা প্রতিদিনের পানি, তার অধিকাংশটাই আন্ডারগ্রাউন্ড থেকে ওনারা তুলছেন এই পানিটা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, অল্প অংশই ওনারা নদী থেকে আনতে পারছেন। এই সকল কিছু বিষয় মাথার মধ্যে রেখে বিবেচনা করে আমরা তখন বলেছিলাম যে খাল খনন একটি কর্মসূচি আমরা দিয়েছিলাম সারা দেশে। এই কর্মসূচির কথা বলেছিলাম এবং সরকার গঠনের সাথে সাথে আমরা এই কর্মসূচিটাকে শুরু করেছি। এই কর্মসূচির লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষিকার্যের জন্য একই কাজ আমরা করছি, এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। আমরা যদি এই পরিস্থিতিটাকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে, এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আজকে এই অনুষ্ঠানে আসার আগেই সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের কাজ শুরু হবে, সেটির ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করে এসেছি। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা যেই প্রেজেন্টেশন দিয়েছেন তারপরে যেটা আমি বুঝতে পেরেছি যে এই কাজটি সম্পন্ন হলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ সিলেট শহরে জলাবদ্ধতা হবে না, অতিবৃষ্টি হলেও বা বৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না। তবে অবশ্যই
এখানে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন, যেই সমস্যাটি শুধু সিলেটে নয়, যেই সমস্যাটি আমাদের প্রায় সবগুলো শহরে সামগ্রিকভাবে হয়তো সমগ্র দেশেই আছে। এখানে মুক্তাদির সাহেব একটু আগে আমাকে বলছিলেন যে সুরমা নদীতে খুব সম্ভব সচিব সাহেবের বক্তব্যের মধ্যে বোধহয় বিষয়টি ছিল যে সুরমা নদীতে বিভিন্ন পলিথিন থেকে আরম্ভ করে প্লাস্টিক থেকে আরম্ভ করে টিন থেকে পড়তে পড়তে যে স্তরটা জমা হয়েছে বেশ পুরু হয়ে গিয়েছে। প্রায় বছরখানেক আগে, তখন তো অবশ্যই আমি লন্ডনে ছিলাম, সেখানে আমি যে কোনো একজন ভদ্রলোকের সাথে আলাপ করছিলাম যার কিছু এক্সপার্টিস রয়েছে এই বিষয়গুলোর উপরে। এবং ঢাকার যে বুড়িগঙ্গা নদীর কথা আপনারা সকলেই জানেন, নাম শুনেছেন, সকলে না দেখলেও নাম শুনেছেন। সেই বুড়িগঙ্গা নদীতে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 2 মিটার মানে 5-6 ফিটের মতন প্রায় স্তর জমে গেছে নিচে, এত স্তর জমে গেছে এই ময়লা জমে জমে। এই বিষয়টি কম বেশি প্রায় সবগুলো বাংলাদেশের শহরের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই বিষয়টিকে যদি আমরা এখনই অ্যাড্রেস করা না ধরি তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে। বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতিকে আমরা সকলে ধাবিত হচ্ছি। কাজেই এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করবেন মানুষ যাতে সেবা পায়, কিন্তু একই সাথে পাশাপাশি যদি আপনারা মানুষকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য কতগুলো উদ্যোগ নেন, যেমন প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। এইটি যদি আপনারা বিশেষ করে যতগুলো সিটি কর্পোরেশনের ভেতরে স্কুল আছে, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই বাচ্চাদেরকে যদি এই জিনিসগুলো শেখানো ধরেন, কারণ হয় কি, বড়রা শিখলেও কিছু শুনলেও সহজে শিখতে চায় না। একটা মানুষ 25, 30, 35, 40 বছর বয়সে তাকে যদি আপনি কিছু শেখাতে চান অনেক বেগ পেতে হয়, কিন্তু আপনি যদি একটা ছোট বাচ্চাকে যদি ভালো কিছু শেখান ওটা কিন্তু তার মাথায় ঢুকে যায়। এবং ছোট বাচ্চাকে যদি আপনি সেটা শিখিয়ে ফেলতে পারেন, সবচেয়ে বড় যেটা সুবিধা হয়, সে স্কুলে ভালো জিনিস যেটা শিখে আসবে সেটা সে যেমন ফলো করবে, সে তার বাবা মাকেও ওটা মানতে বাধ্য করবে। বাচ্চারা করে এটা। সেই জন্য আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, এবং শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, এই বিষয়টি আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং জাতির জন্য ভালো কোনো কিছু আজকে যেটা শিখবে, ডেফিনেটলি তারা যখন বড় হবে, তারা ইনশাল্লাহ যখন একটি অবস্থানে যাবে কেউ না কেউ, তারা সেটি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সেটি তারা অ্যাপ্লাই করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটা গেল পরিবেশের কথা। আসুন, স্বাভাবিকভাবেই এখানে আপনারা যারা বসবাস করেন, বিভিন্ন সময় আপনাদেরকে দেশের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয়। নির্বাচনের সময় যখন আমি এসেছিলাম, আমি প্লেনে এসেছিলাম, কিন্তু যাবার সময় আমি বাই রোড গিয়েছিলাম নির্বাচনী জনসভা করতে করতে। এবং সেদিন আমি বলেছিলাম যে সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে, কিন্তু বাই রোড যাবার অবস্থা, রাস্তার অবস্থা এতই খারাপ, ঢাকা সিলেট অবস্থা, যে মনে হয় প্রায় 10 ঘন্টা সময় লেগে যায়। এবং সেদিন বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা এই কাজটিতে হাত দেব যাতে এটা দ্রুত হয়। সরকার গঠন করার পরে এই দায়িত্বে যে মন্ত্রণালয় আছে, আমি তাদের সাথে কথা বলেছি। আমি তখন জানতে পারলাম যে খুব সম্ভবত কাজটি যখন শুরু হয়, বিভিন্ন জায়গায় তাদের যে কোম্পানিগুলো কাজ করবে তাদের যে সাইট অফিস থাকে, সেখানে জমি অ্যাকোয়ার করতে হয় সাইট অফিস, এবং বিভিন্ন কারণে 11টি জায়গায় যেখানে সমস্যা রয়ে গিয়েছে, প্রশাসনিক সমস্যা রয়ে গেছে, সেই এছাড়াও কিছু সমস্যা আছে যে কারণে কাজটি বন্ধ হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাল্লাহ শেষটা এক সময় হবে, এবং আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাল্লাহ ভোগ করতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই শুধু রাস্তা আমাদেরকে
বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না। একই সাথে আমরা যদি রেলওয়ে, যেখানে আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন, আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। আমরা রাস্তা যতই বড় করতে থাকি ততই গাড়ি নামবে রাস্তায়, ট্রাফিক বাড়বেই। এবং আরেকটি বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, জনসংখ্যার ভিত্তিতে আমরা পৃথিবীর খুব সম্ভবত 8ম স্থানে আছি, কিন্তু আমরা ল্যান্ড ওয়াইজ যদি চিন্তা করি আমাদের দেশটা হয়তো অত বড় না, অনেক দেশে থেকে ছোট। সেজন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। সেজন্য রাস্তা যদি নির্মাণ করি আমরা, একই সাথে কিন্তু আমাদের ফসলি জমিও নষ্ট হচ্ছে। সেজন্য সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাবার তো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করা সম্ভব না, এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে খাদ্য সহিংসপূর্ণ, কাজে এইটিকেও আমাদের ধরে রাখতে হবে। সেজন্যই অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাভাবিকভাবেই সিলেটের মানুষ নিশ্চয়ই উৎসাহী হবেন না, খুব ইন্টারেস্টেড হবেন না শুনতে যে ঢাকা রংপুর রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন যে ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে, ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায় ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। আসনের পরে আমি যখন নির্বাচনী সময় বিভিন্ন এলাকায় গিয়েছি দেশের, শুধু সিলেট নয়, সিলেট সহ বাংলাদেশের উত্তরাঞ্চল বলেন, দক্ষিণ অঞ্চল বলেন, যে এলাকায় গিয়েছি আমি, অনেক বিষয়ের মধ্যে একটি বিষয় এলাকার মানুষ আমার কাছে তুলে ধরেছে, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা বিষয়টি ভিন্নভাবেও জানি। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা। দুঃখজনকভাবে হলেও সত্য যে শহরের মানুষ কিছুটা চিকিৎসা সুবিধা পেলেও গ্রামের অধিকাংশ জায়গায় এখনও আমরা ভালোভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হইনি, এবং সেজন্যই আমরা বলেছিলাম যে আমরা একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। এটি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি, আমি এর আগেও কয়েকবার বলেছি। দেখুন, এখানে আপনারা যারা আছেন সিলেটের মানুষ, বিশেষ করে অনেকেরই, প্রায় বহু মানুষেরই লন্ডন সফর করার সুযোগ হয়েছে। যারা যারা লন্ডনে গিয়েছেন আপনারা সকলেই জানেন NHS নামে একটি প্রকল্প আছে, বা NHS নামে একটি ওখানে সংগঠন আছে, যাদের দায়িত্ব হচ্ছে সেই দেশের সকল মানুষের, যারা সেই দেশের বৈধ নাগরিক, তাদের সকলের চিকিৎসা ব্যবস্থা তারা লুক আফটার করে, তারা দেখভাল করে। এবং ব্রিটেনের মতন দেশেও কিন্তু NHS নিয়ে এখন তারা বেশ প্রেসারে আছে। এটি একটি ব্যয়বহুল বিষয়। সেই দেশের আইন অনুযায়ী সেই দেশের নাগরিক বা বৈধভাবে যারা বসবাস করে তাদের যে কোনো ধরনের অসুস্থতা সুস্থ করার দায়িত্ব হচ্ছে সরকারের। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেহেতু এটি সরকারের দায়িত্ব, সরকারের উপর একটি চাপ থাকে, অর্থনৈতিক একটি বিষয় থাকে এখানে বিষয়। আমরাও চাই আমরা আমাদের দেশের নাগরিকদেরকে সুস্থ রাখতে, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। কিন্তু যেটি এখন ইউরোপে প্রত্যেকটি দেশই দেখছে, যে দেশগুলো উন্নত তারা দেখছে যে স্বাস্থ্যসেবাটা, একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, ডাক্তার, নার্স, হসপিটালের বেড, ওষুধপত্র সব কিছু বেশ ব্যয়বহুল। কাজেই আমরা যদি একটি পরিকল্পনা গ্রহণ করি যে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবে যখন তারা ডাক্তারের কাছে যাবে, যখন তারা হসপিটালে যাবে। আমরাও এরকম একটি পরিকল্পনা গ্রহণ করছি, এবং এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দেব গ্রামের মানুষের উপরে বেশি। তারা যাবে, তারা মানুষগুলোকে, বিশেষ করে পরিবারের নারী যারা আছেন, যারা সংসার দেখাশোনা করেন, দায়িত্ব যাদের, তাদেরকে গিয়ে তারা অ্যাওয়্যার করবে, সচেতন করবে যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে কার্ডিয়াক হবে না, বা লাইফস্টাইল কি হলে তার হার্টের সমস্যা হবে না, কোন খাবারটি খেলে
কিডনির রোগ হবে বা কিডনির রোগ হবে না, এই বিষয়গুলি সম্পর্কে তাদেরকে সচেতন করবে, হাইজিন সম্পর্কে তাদের সচেতন করবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সামগ্রিকভাবে পুরো দেশে অসুস্থ যত বেশি সংখ্যক মানুষকে সুস্থ রাখা আমাদের লক্ষ্য। তার ফলে স্বাভাবিকভাবে যারা হসপিটালে আসবে পরবর্তীতে অসুস্থ হয়ে তাদেরকে যাতে বেটার চিকিৎসা দেওয়া যায়। স্বাভাবিকভাবেই চিকিৎসা অসুস্থ মানুষের সংখ্যা যখন কম হবে, আপনার মেডিকেলের ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে টেক কেয়ার করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চালু হতে পারে ইনশাল্লাহ। একই সাথে আমরা এরপরে এটাকে চেষ্টা করব এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আরেকটি বিষয় এখানে উঠে এসেছে আলোচনায়, বেশ কয়েকজন বক্তা আমার আগে উল্লেখ করেছেন যে একটি সমস্যা আছে এখানে, খুব সম্ভবত মুক্তাদির সাহেব বোধহয় ওনার বক্তব্যে বলেছেন যে সিলেটে সেই পরিমাণ ইন্ডাস্ট্রি বা কলকারখানা ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই। খুব স্বাভাবিকভাবেই অনেক মানুষ, তরুণ সমাজের অনেক সদস্য তারা বেকার থাকে। আমি এই কথাটি আপনাদেরকে আগেও বলেছিলাম, যাদের আমার বক্তব্য শোনার সুযোগ হয়েছিল নির্বাচনের পূর্বে, যে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। এর ভিতরে মুক্তাদি সাহেব এখানে আছে, উনি একটি কথা বললে পারতেন। সরকার গঠন করার বোধহয় সপ্তাহখানেকের মধ্যে আমি ওনাকে দেখেছি, যেহেতু শিল্প কলকারখানার আন্ডারে বাংলাদেশ এ অনেকগুলো বিভিন্ন জায়গায় অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে, যারা এগুলো চালাতে আগ্রহী তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। অর্থাৎ এই কলকারখানাগুলো আমরা দ্রুত, খুব সম্ভবত এই সপ্তাহে বোধ এই ব্যাপারে আপনার সাথে বসার কথা আমার বোধ হয় 4 তারিখে, ওই যে অন্য সবাইকে নিয়ে 4 তারিখে এটার ওনারা রিপোর্ট দেবেন আমাকে যে কতটুকু আমরা অগ্রসর হলাম। কাজে আমাদের লক্ষ্যই ছিল, তখনই আমরা বলেছিলাম যে এই কাজটি আমরা শুরু করব, এবং এই কাজটি শুরু করতে পারলে একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এটি গেল একটি বিষয়। এবং একই সাথে আমরা চেষ্টা করছি দেশে এবং বিদেশে যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা অথবা সার্ভিস ইন্ডাস্ট্রি যেটাই হোক, তারা যাতে বিনিয়োগ করেন এবং বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলোতে তাদেরকে আমরা চেষ্টা করছি সহযোগিতা করতে, যাতে তারা বিনিয়োগ করেন, কর্মসংস্থানের সুযোগ হয়। সিলেটে একটি আইটি পার্ক করা হয়েছিল, আইটি পার্কটি সেইভাবে সচল নেই। এই আইটি পার্কটি নিয়ে অলরেডি এর মধ্যে আমাদের আলোচনা হয়েছে, আমাদের যে মন্ত্রণালয় আছে তারা কাজ করছে। আমি কোয়াইট কনফিডেন্ট আই যে ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এটা চালু করতে সক্ষম হবো আইটি পার্কটি, যাতে করে আমাদের তরুণ সমাজের অনেক সদস্য আছে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, আইটির বিভিন্ন কাজ করে, ডাটা প্রসেসিং কাজ করে, তাদেরকে আমরা ওখানে সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে সেই মানুষগুলো যারা কাজ করছে তারাও ওখানে কাজ করার সুযোগ পায়, যাতে তাদের ইনকাম বৃদ্ধি করার সুযোগ পায়। যারা কাজ করতে চাচ্ছে কিন্তু কাজ করতে পারছে না, এরকম যারা আছে তাদেরকে আমরা ওখানে সুযোগ করে দেব। আমরা আইটি সেক্টরে এই কাজটি এখানে করতে চাচ্ছি। এর বাইরে আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করবো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউট আছে এগুলোকে আপডেট করতে, মডার্নাইজ করতে, ফলে বিভিন্ন মানুষ যারা আছে যাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই মানুষগুলোকে আমরা ট্রেন করব, যাতে করে দেশের ভিতরে এবং দেশের বাইরে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সংক্ষেপে আজকে এতটুকুই আপনাদের সামনে বলবো। এই হচ্ছে আমাদের পরিকল্পনা, আমরা কি কি চিন্তা করেছি এবং এরই ভিতরে সেই চিন্তাগুলো বাস্তবায়নের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করছে আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। দেখুন, 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না, শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। এখানে আজকে যারা উপস্থিতবৃন্দ আছেন আপনারা এরই ভিতরে দেখেছেন যে সারা দেশে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম নারীদের স্বাবলম্বী করার জন্য, আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য,
আমরা বলেছিলাম যে আমরা দেশে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের ভিতর থেকে আমরা ভালো যারা বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন মানুষের বিভিন্ন কোয়ালিটিস থাকে, গুণাগুণ থাকে, সেইগুলোকে আমরা বের করে আনতে চাই। এখানে যারা আমাদের বয়সী আছেন, কম বেশি অনেকেরই ধারণা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশের ছোট ছোট ছেলে মেয়ে যারা ছিল সেই সময় তাদের ভেতর থেকে ট্যালেন্টেড যারা ছিল তাদেরকে বের করে আনার জন্য নতুন কুড়ি নামক একটি অনুষ্ঠান চালু করা হয়েছিল। আপনাদের অনেকেরই সে ধারণা আছে যারা সেই সময় শহীদ জিয়াকে দেখেছেন। সেটারই একটি এক্সটেন্ডেড অংশ হিসাবে আমরা দেশের এই ছোট ছোট ছেলে মেয়েদের ভিতর থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের করে আনতে চাই এবং তারই অংশ হিসেবে নতুন করে স্পোর্টস, যেটি আমরা আজকে এই সিলেটের মাটি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করব ইনশাআল্লাহ। আমি গতকাল জিজ্ঞেস করেছিলাম আমাদের যে স্পোর্টস মিনিস্টার আছে আমিনুল, তাকে আমি জিজ্ঞেস করলাম যে কত বাচ্চা এনরোল হয়েছে। আমাকে গতকাল সন্ধ্যায় ও যে রিপোর্ট দিল, গতকাল না সরি, এটা পরশুদিন সংসদে আমি জিজ্ঞেস করেছিলাম যে কত বাচ্চা এনরোল হয়েছে। গত পরশুদিন পর্যন্ত ও আমাকে যেটা জানিয়েছে সারা দেশে, এটি আজকে অনলাইনে এখানে উদ্বোধন করব, সারা দেশেই প্রায় সবগুলো জেলাতেই এটা উদ্বোধন হবে। সারা দেশে প্রায় 1,30,000 বাচ্চা গত পরশুদিন পর্যন্ত এনরোল করেছে। কাজেই উপস্থিতিবৃন্দ, আমরা এই 1,30,000 বাচ্চার ভিতর থেকে নিশ্চয়ই 7-8টি ওরা স্পোর্টস ঠিক করেছে। এর ভিতর থেকে নিশ্চয়ই আমরা এমন কিছু খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারবো যারা ভবিষ্যতে ইনশাল্লাহ দেশের জন্য স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে আসবে আন্তর্জাতিক অঙ্গন থেকে। দেশের সুনাম তারা বৃদ্ধি করতে সক্ষম হবে আন্তর্জাতিক অঙ্গনে, দেশকে তারা তুলে ধরতে পারবে। ক্রিকেট যেরকম আজকে আমাদেরকে বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশকে, বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসছে, মেয়েদের ফুটবল টিম যেরকম কয়েকদিন আগে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসছে, এইভাবে আমাদের ছেলেমেয়েরা দেশের জন্য ভবিষ্যতে ইনশাল্লাহ সম্মান বয়ে নিয়ে আসতে পারবে। সকল উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে একটি স্লোগান দিয়ে থাকি। স্লোগানটি হচ্ছে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পৃথিবীর বহু দেশকে আমরা দেখেছি, বহু দেশ নিয়ে মাঝে মাঝে যখন নিজেরা বসি গল্প করি, আহা ওই দেশটা তো এরকম ছিল, আজ তো কি সুন্দর হয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিশ্রম যদি আমরা করি তাহলে আমাদের দেশটিকে আমরা তাদের মতন করে গড়ে তুলতে পারবো। এবং এই আত্মবিশ্বাস নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, তার কার্য পরিচালনা শুরু করেছে। এবং এই আত্মবিশ্বাস আমি মনে করি আজ আমরা যাত্রা শুরু করেছি, এই কাজগুলোকে দেশ এবং দেশের মানুষের জন্য যে কাজগুলো আমরা শুরু করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই কাজগুলোকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমরা আমাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে সক্ষম হব ইনশাল্লাহ একদিন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, কষ্ট করে আজকের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইখানে উপস্থিত হওয়ার জন্য, আমার কথা শোনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে।